কে এই বালক ব্রহ্মচারী মহারাজ? কোন গোপালের বাবা নয়, কোন আশ্রমের গুরু নয়, কোন মিশনের ঠাকুর নয় যে গদিটা ফাঁকা ছিল গিয়ে বসে পড়েছেন, কোন মহান্ত, কোন সদানন্দ গদানন্দ নয়। তার একটা ঐতিহাসিক পরিচয় আছে। মৌলিকত্বে ভরা জীবন, অভিনবত্বে ভরা জীবন, অতি বিশেষে বিশেষিত তার জীবন। আমার কথা নয়, গুরুর কথা। ঠাকুর বলছেন, তোমরা অনেক লেখাপড়া শিখছ, অনেক বিএ পাস এমএ পাস করেছ, অনেক শাস্ত্র গ্রন্থ পাঠ করেছ, পৃথিবীর আধ্যাত্মিকতার ইতিহাসের পাতা উল্টিয়ে এইরকম একটা জীবন দেখাও যে 5 বছর 3 মাস বয়সের একটা শিশু প্রথম যাকে দীক্ষা দিচ্ছে তিনি ত্রিপুরার ময়নামতি পাহাড়ের বিখ্যাত সুফি সাধক মনাই ফকির, যার বয়স তখন ছিল প্রায় 174-178 বছর। কোন গাঁজা গল্প করতে আসেনি আপনাদের কাছে। জুতোর মালা পরাবেন যদি কেউ প্রমাণ করতে পারেন কোন ভুল তথ্য আপনাদের সামনে দিচ্ছি। যে বয়সে একটা শিশুর মধ্যে বোধের বিকাশ হয় না, যে বয়সে একটা শিশুর মধ্যে জ্ঞানের বিকাশ হয় না, যার কাছে জাগতিক প্রশংসা জাগতিক নিন্দা দুটোই সমান, সেই 5 বছর 3 মাস বয়সের একটা শিশু প্রথম যাকে দীক্ষা দিচ্ছেন তিনি ত্রিপুরার ময়নামতি পাহাড়ের বিখ্যাত সুফি সাধক মনাই ফকির, যার বয়স তখন ছিল প্রায় 174-178 বছর। যে পাঠশালায় ঠাকুর পড়তেন তার পরিচয় দিচ্ছি। দীপক চক্রবর্তী তৈরি করেনি এই গল্পটা, এটা দীপক চক্রবর্তী তৈরি করা গল্প নয়। আই এম টকিং অ্যাবাউট হিস্ট্রি। আমি গুরুর ইতিহাস বলছি, আমার গুরুর ইতিহাস বলছি আপনাদের কাছে প্রকাশ্য সভায়। যে পাঠশালায় ঠাকুর পড়তেন, যে স্কুলে ঠাকুর পড়তেন, সেই পাঠশালার পণ্ডিত, স্কুলের শিক্ষক, তখনকার দিনের জ্ঞানী গুণী মানুষ, তারা তার উদ্দেশ্যে বলছেন, ঠাকুর আমরা তোমাকে ইহজগতের ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়িয়েছি, তুমি আমাদের পরমার্থের সন্ধান দাও। কুড ইউ ইমাজিন? আছে ওয়ার্ল্ড হিস্ট্রিতে? বলুন। এখানে আমরা কি দেখি? শিক্ষককে প্রণাম করে ছাত্র। কেন করে? কারণ শিক্ষক ছাত্রের মধ্যে জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্বলিত করেন, তাই শ্রদ্ধায় শিক্ষককে প্রণাম করে ছাত্র। এটা দস্তুর, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু বালক ব্রহ্মচারী মহারাজের ক্ষেত্রে উল্টোটা ঘটেছে। যে পাঠশালায় ঠাকুর পড়তেন, যে স্কুলে ঠাকুর পড়তেন, সেই পাঠশালার পণ্ডিত, স্কুলের শিক্ষক তার উদ্দেশ্যে বলছেন, আমরা তোমাকে ইহজগতের ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়িয়েছি, তুমি আমাদের পরমার্থের সন্ধান দাও। তাই বাংলাদেশের মানুষ তাকে বালক ঠাকুর, বালক গোসাই বলে ডাকতো। আমরা স্ট্যাম্প লাগাইনি। আমি নাম ধরে ধরে বলে দিতে পারি, সময় চলে যাবে, আপনারা ফিরে যাবেন। তাই বাংলা, ভারতবর্ষ, সমগ্র পৃথিবীতে যত সাধু, যত গুরু, যত মহান আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা আমাদের নমস্য, তারা আমাদের প্রাতঃস্মরণীয়। বাট তাদের যদি জীবনী পড়েন কি দেখতে পাবেন? একটু পড়বেন, পড়তে হবে। এর জন্য অনেক বই আছে, আমি একটা বইয়ের রেফারেন্স দেই আপনাদেরকে। শঙ্করনাথ রায়ের লেখা ভারতের সাধক এবং সাধিকা, ভারতের সাধক, পড়ে দেখবেন। বাংলা, ভারতবর্ষের সমগ্র পৃথিবীতে যত সাধুগুরু মহান আছে তাদের জীবনী পড়লে কি দেখতে পাবেন? কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর ঘর সংসার করেছিলেন। জগৎ জীবন সম্পর্কে বৈরাগ্য এসেছিল, ঘর সংসার ত্যাগ করেছেন, স্ত্রী পুত্রকে ত্যাগ করেছেন, সংসারের প্রতি, সমাজের প্রতি দায়িত্বকে অস্বীকার করে কেউ পাহাড়ে গেছেন, কেউ জঙ্গলে গেছেন, কেউ গুহায় গেছেন, সাধনা করেছেন, কৃচ্ছ সাধন করেছেন, সিদ্ধি লাভ করেছেন, সাধুগুরু মহান হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাদের কথা যদি বাদও দেই, আমি সব জায়গায় বলি, ভগবান বুদ্ধদেব জীবনী পড়ুন, কি দেখতে পাবেন? রাজার ছেলে সিদ্ধার্থ, অর্থের অভাব নেই, ঐশ্বর্যের অভাব নেই, বিত্ত বৈভবের অভাব নেই, বাড়িতে সুন্দর স্ত্রী আছে, সুন্দর শিশু পুত্র আছে, তার ভোগ বিলাস ঐশ্বর্যের কোনো অভাব নেই। সমস্ত কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে ভগবান সিদ্ধার্থ
সত্যকে জানার জন্য বেরিয়েছিলেন। কেন এই জীবন, কেন এই মৃত্যু, মানব জীবনে জড়া ব্যাধি মৃত্যু কেন, আমরা কেন এসেছি এই পৃথিবীতে, জীবনের উদ্দেশ্য কি, এই যন্ত্রণা থেকে, এই দুঃখ থেকে নির্বাণ মুক্তির উপায় কি, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য রাজার ছেলে সিদ্ধার্থ ঘর ত্যাগ করেছিল, সাধনা করেছিল, সিদ্ধি লাভ করেছিল। মানব সভ্যতার ইতিহাসে তার নামকরণ হলো ভগবান বুদ্ধ। বুদ্ধ কোনো নাম নয়, মাইন্ডেড। বুদ্ধ একটা টাইটেল, যেমন এমএ পাস যে কেউ করতে পারে, বিএ পাস যে কেউ করতে পারে, পিএইচডি ডিগ্রি যে কেউ নিতে পারে। ভগবান বুদ্ধ, বুদ্ধ হচ্ছে একটা টাইটেল। বালক ব্রহ্মচারীর জীবনে কিন্তু তা ঘটেনি। তাই নিজের পরিচয় দিতে গিয়ে গুরু বলতেন, আমি মায়ের পেট থেকে পড়ে গুরু। একটু মূল্য দেবেন। আমি আবার বলি, আপনাদের কাছে এসছি ভাই হিসেবে, গুরু কথা বলার জন্য। একটু মেলান, যতগুলো কথা বলছি তারই কথা। নিজের পরিচয় দিতে গিয়ে ঠাকুর বলছেন, আমি মায়ের পেট থেকে পড়ে গুরু। তাই বাংলাদেশের মানুষ তাকে বালক ঠাকুর, বালক গোসাই বলতো। আমরা স্ট্যাম্প লাগাইনি। শৈশব থেকেই তার মধ্যে শক্তি বিভূতি স্ফুরণ ঘটেছে। শৈশব থেকেই তার মধ্যে বিশ্বজনীন তত্ত্বের স্ফুরণ ঘটেছে। তাই বাংলাদেশের মানুষ তাকে বালক ঠাকুর বলে ডাকতো। সেখান থেকেই তার নাম হয়েছে বালক ব্রহ্মচারী। 12 বছর বয়স, ঠাকুরের বয়স 12 বছর। আমার সৌভাগ্য হয়েছে ঠাকুরের কাছে ডাইরেক্ট শোনার, দ্যাটস ওয়াই আই এম রেফারিং। ঠাকুরের বয়স 12 বছর। ঠাকুর মাস্টারমশাইকে বলছে, মাস্টারমশাই আপনাকে যদি একটা ক্লাসরুমের, একটা স্কুল ঘরে 1 নম্বর রুম, 2 নম্বর রুম, 3 নম্বর ক্লাসরুম, 4 নম্বর ক্লাসরুম, এমনি করে ক্লাসরুম গুলো ঘোরাই, 50টা ক্লাসরুম ঘোরাবার পরে যদি আপনাকে প্রশ্ন করি 3 নম্বর ক্লাসরুমে কয়টা টেবিল, কয়টা বেঞ্চ, 8 নম্বর ক্লাসরুমে কয়টা টেবিল, কয়টা বেঞ্চ, আপনি বলতে পারবেন? মাস্টারমশাই বলছে, হ্যাঁ চেষ্টা করলে বলতে পারবো। তারপরে ঠাকুর বলছে, আচ্ছা মাস্টারমশাই, এই ঘরে আসার আগে আপনি যে আরেকটা ঘরে ছিলেন, সেই ঘরের কথা কিছু বলতে পারবেন? বলছে, তুমি যে কি কও আমি তা বুঝতে পারি না। বলছে, মাস্টারমশাই পৃথিবীটা যদি একটা ঘর হয়, তাহলে পৃথিবী নামক ঘরে আসার আগে আমরা সবাই তো আরেকটা ঘরে ছিলাম। ঘটনা, পৃথিবী যদি একটা ঘর হয়, তাহলে পৃথিবীরূপী ঘরে আসার আগে আমরা আরেকটা ঘরে ছিলাম। সেই ঘরটা কি? মাতৃগর্ভ। আপনি সেই ঘরের কথা কিছু বলতে পারবেন? মাস্টারমশাই বলছে, ধুর, সেই কথা কি বলা যায়? 12 বছরের ঠাকুর তার স্যারকে বলছেন, মাস্টারমশাই আমি এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি ঘরের কথা কিন্তু কইয়া দিতে পারি, ভেবে দেখবেন। ঠাকুর বলতেন, আমাকে মাস্টাররা পড়ায় না, মাস্টাররা আমাকে প্রণাম করে। মানব সভ্যতার ইতিহাসে আছে। আজকে উত্তরবঙ্গের এসছি নাথুয়াতে। আই এম আস্কিং টু ইউর গুড সেলফ। এখানে অনেকেই শিক্ষিত বুদ্ধিজীবী আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় আছেন, অনেক অধ্যাপক আছেন, নিশ্চয়ই দূরে যারা বক্তব্যটা শুনছেন। কুড ইউ সাইট অ্যান এক্সাম্পল? আমি নিজেও শিক্ষকতা করি, ইংরেজি ভাষা এবং সাহিত্য আমার সাবজেক্ট। আপনাদের এখানে এমন একজন মাস্টারমশাইকে খুঁজে দেখাতে পারবেন যিনি তার ছাত্রকে প্রণাম করেছেন? দেখাতে পারবেন না। বালক ব্রহ্মচারী মহারাজের ক্ষেত্রে কিন্তু তাই ঘটেছে। তাই বাংলাদেশের মানুষ তাকে বালক ঠাকুর, বালক গোসাই বলতো। সমাজতাত্ত্বিক প্রশ্ন, যে বালক ব্রহ্মচারী মহারাজ সারাটা জীবন মানুষকে শেখাতে চাইলেন হিংসা নয় প্রেম, সাম্প্রদায়িকতা নয় সম্প্রীতি, মানুষকে ভালোবাসো, যিনি সারাটা জীবন মানুষকে শেখাতে চাইলেন ধর্ম মানে চোখ বুজে থাকা নয়, ধর্ম মানে মঠ মন্দির নয়, ধর্ম মানে যাগযজ্ঞ নয়, ধর্ম মানে মা বাবাকে কাঁদিয়ে গেরুয়া বসন করা নয়, ধর্ম মানে মূর্তি পূজা নয়, ধর্ম মানে পশু বলি নয়, ধর্ম মানে গয়া কাশী বৃন্দাবন নয়, ধর্ম মানে কালী পূজা, শনি পূজা, দুর্গা পূজা নয়, ধর্ম মানে চোখ বন্ধ করে খোল করতাল বাজানো নয়। ধর্ম যুক্তি ভিত্তিক, ধর্ম গণিত ভিত্তিক, ধর্ম বিজ্ঞান ভিত্তিক, ধর্ম সম্পূর্ণ বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। ধর্ম এই অসীম অনন্ত মহাশূন্যের চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ। সারাটা জীবন যিনি মানব সভ্যতাকে ধর্মের প্রকৃত অর্থ, জীবনের প্রকৃত অর্থ, এই অসীম অনন্ত সৃষ্টি প্রকৃত
উদ্দেশ্য ব্যাখ্যা করতে চাইলেন, তিনি কাদের বাড়াবাতে ছাই দিয়েছেন, যার জন্য আজও তিনি সমাজে সবার কাছে প্রাপ্ত, সমালোচিত, নিন্দিত। ইটস এ $1 মিলিয়ন থট প্রভোকিং কোশ্চেন, সমাজতাত্ত্বিক প্রশ্ন। বাংলা ভারতবর্ষে সাধুগুরু মহান কম নেই, সত্যতা বলে গেছে। কাউকে নিয়ে কোনো বিতর্ক নেই, কাউকে নিয়ে কোনো সমালোচনা নেই। যত সমালোচনা, যত নিন্দা, যত অপবাদ চায়ের দোকানে বালক ব্রহ্মচারী মহারাজকে ঘিরে। কি তার অপরাধ? বালক ব্রহ্মচারী মহারাজ যদি এখানকার ভাষায় কথা বলতেন, বালক ব্রহ্মচারী মহারাজ যদি এখানকার সাধুগুরু মহানদের ভাষায় কথা বলতেন, যে আমি তোমাদের গুরু, আমি চরণ দুখানি বাড়িয়ে দিলাম, তোমরা আমার চরণ ধোয়া জল খাও, তাহলে কোনো সমস্যা ছিল না। বালক ব্রহ্মচারী মহারাজ যদি বলতেন আমি তোমাদের গুরু, অর্থ দাও, বস্ত্র দাও, ফলমূল দাও, তাহলে কোনো সমস্যা ছিল না। বালক ব্রহ্মচারী মহারাজ যদি বলতেন আমি তোমাদের গুরু, আমি মঠ বানাবো, আমি মিশন বানাবো, আমি আশ্রম বানাবো, তাহলে কোনো সমস্যা ছিল না। বালক ব্রহ্মচারী মহারাজ যদি বলতেন তোমাকে রাহুতে ধরেছে, তোমাকে শনিতে ধরেছে, যাগ যজ্ঞ করতে হবে লক্ষ কোটি টাকার, তাহলে কোনো সমস্যা ছিল না। তার অপরাধ, তিনি একটি কোটি টাকার প্রশ্ন তুলে দিয়েছেন। কি সেই প্রশ্ন? বাংলা ভারতবর্ষ সমগ্র পৃথিবীতে এত ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ধোপার ধর্ম, চণ্ডালের ধর্ম, নাপিতের ধর্ম, বাংলা ভারতবর্ষ সমগ্র পৃথিবীতে এত রাজনৈতিক দল, এত রাজনৈতিক মতবাদ, বাংলা ভারতবর্ষ সমগ্র পৃথিবীতে এত মঠ, এত মন্দির, এত মসজিদ, এত মিশন, এত চার্চ, এত গির্জা, বাংলা ভারতবর্ষ সমগ্র পৃথিবীতে এত বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ত্রিপিটক, বাইবেল, জেন্দাবেস্তা, বাংলা ভারতবর্ষ সমগ্র পৃথিবীতে এত স্কুল, এত কলেজ, এত ইউনিভার্সিটি, বাংলা ভারতবর্ষ সমগ্র পৃথিবীতে এত শিক্ষক, এত অধ্যাপক, এত দার্শনিক, এত সমাজতত্ত্ববিদ, এত কবি, এত সাহিত্যিক, এত নোবেল লরেট, এত কিছু থাকা সত্ত্বেও সমাজের এই ভিখারি উলঙ্গ চেহারা কেন? বলুন, অস্বীকার করতে পারবেন? উড়িয়ে দেওয়া যাবে কথাটাকে? বলুন না। এই তো আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এখানে আমার যারা বক্তব্য শুনছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। তাদের অনেকের ছেলে মেয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মাধ্যমিকের রেজাল্টে যদি দেখেন আপনার ছেলেটা অঙ্কে 0, ইংরেজিতে 3 আর বাংলায় 4 পেয়েছে, একজন অভিভাবক হিসেবে আপনি প্রশ্ন করবেন না? ভালো স্কুলে পড়ালাম, ভালো বই কিনে দিলাম, ভালো শিক্ষক রাখলাম, বাড়িতে আলো জলের ব্যবস্থা করে দিয়েছি, রেজাল্ট কেন খারাপ হলো? বলি তো আমরা বলি না? তাহলে বলুন, এই সমাজে কিসের অভাব ছিল? এই সমাজে শিক্ষক আছে, অধ্যাপক আছে, বিজ্ঞানী আছে, কবি আছে, সাহিত্যিক আছে, এই সমাজে ধর্ম প্রচারক আছে, এই সমাজে মঠ আছে, মিশন আছে, এই সমাজে মসজিদ আছে, চার্চ আছে, গির্জা আছে, এই সমাজে এত বৈপ্লবিক তত্ত্ব আছে, এত রাজনৈতিক দল আছে, এত রাজনৈতিক মতাদর্শ আছে, তা সত্ত্বেও সমাজের এই চেহারা কেন? আমি গানের ভাষায় বলি, আপনাদের আসামেরই ভূপেন হাজারিকা কি গান গাইছেন? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? সবাই শুনি গানটা। কখনো শুনেছেন কুকুর গান বেরিয়েছে, কুকুর কুকুরের জন্য, একটু সহানুভূতি কি কুকুর পেতে পারে না? কেউ গান শুনেছে এরকম? হাতি হাতিদের জন্য, একটু সহানুভূতি কি হাতি পেতে পারে না? কারণ ওদের সমাজে কোনো সমস্যা নেই। যত কিছু সমস্যা এই আমাদের মতো শিক্ষিত, আমাদের মতো বুদ্ধিজীবী, আমাদের মতো পণ্ডিত মানুষদেরকে ঘিরে। তাই আমার ঠাকুর দুঃখ করে বলতেন, বনের বাঘ ভাল্লুক ওরা যদি মানুষের মতো কথা বলতে পারত, ওরা তোমাদের দিকে আঙুল তুলে বলতো এগুলো মানুষ নয়, এগুলো দ্বিপদ জন্তু,
2-footed অ্যানিম্যাল। কেউ অস্বীকার করতে পারবো? বলুন। পশুরাও এত নিচে নামেনি যতটা নিচে আজকে মানুষ নেমে গেছে। এই রেজাল্ট, এই আমাদের প্রাপ্তি। স্টিফেন হকিন্স বলছেন এই পৃথিবী গ্রহে হবে না, আমাদের অন্য গ্রহে যেতে হবে। এই রেজাল্ট, এই আমাদের প্রাপ্তি। বলুন রেজাল্ট কি? বালক ব্রহ্মচারী মহারাজের এখানে এই মৌলিকত্ব। ঠাকুর বলছেন এর একমাত্র কারণ যে মহান উদ্দেশ্যে এই সৃষ্টি, যার জন্য তুমি এসছো এই পৃথিবীতে, ভুলে গেছো সেই মহান সৃষ্টির উদ্দেশ্যের কথা। কি কথা বলছেন? এই নতুন কথা কি? এই পৃথিবীতে কেন এসেছি, সৃষ্টির কি উদ্দেশ্য? এ তো গানের ভাষায় বহুদিন ধরে শুনছি। বাপিলারি মারা গেছেন, গানের ভাষায় বলে গেছে, বোম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত কো সালাম করো, খাও পিও মौज করো, খাও দাও মौज করো, আমার গাড়ি আমার বাড়ি আমার ধন আমার দৌলত আমার পার্টি আমার ক্যাডার আমার সম্প্রদায় আমার পেয়ারের লোক, এই গান গাও। তারপর 60, 70, 80 হয়ে গেলে বল হরি হরি বল, রাম নাম সতায়, গড ইজ omnipotent, omniscient, omnipresent। এই পারপাস, এরই জন্য এলাম এই পৃথিবীতে। ঠাকুর বলছেন সত্যেন বোসকে যে বোস, তুমি তো এত বড় বিজ্ঞানী, ভেবে দেখেছো কোনদিন কেন এলে এই পৃথিবীতে? পৃথিবীতে এলে কেন? সবার ক্ষেত্রেই এক, বাবা মার কামনার দরজা দিয়ে পৃথিবীতে এসেছি। এই 3.5 দেহ, এই 3.5 দেহ নিয়ে জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে রাত একই গান গাইছি, আমার গাড়ি আমার বাড়ি আমার ধন আমার দৌলত। বলুন না, বৃত্তির নিবৃত্তির জন্য। এটা আমার তত্ত্ব নয়, ঠাকুরের তত্ত্ব। অস্বীকার করবেন কি করে? বৃত্তির নিবৃত্তির জন্য চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক চাকরের মতো কাজে লাগাচ্ছি আমরা সবাই। কিসের জন্য? একটু আনন্দ, একটু শান্তি, একটু তৃপ্তি, একটু সুখের জন্য। বুকে হাত দিয়ে বলুন তো, জীবের চাওয়া কি? আমরা কি চাই সবাই? একটু শান্তি চাই, একটু তৃপ্তি চাই, একটু আনন্দ চাই, একটু সুখ চাই। অস্বীকার করতে পারবেন? কাউকে বলতে শুনেছেন আমার মনটা কত খারাপ, কতদিন মনে অশান্তি নেই? কেউ বলে আমার মনটা বড় খারাপ, কতদিন মনে অশান্তি নেই? কেউ বলে না। কেউ বলে আমার মনটা কত খারাপ, কতদিন মনে নিরানন্দ নেই? কেউ বলে না। কেউ বলে আমার মনটা কত খারাপ, কতদিন মনে অতৃপ্তি নেই? কেউ বলে না। কি বলে সবাই? একটু শান্তি চাই, তৃপ্তি চাই, আনন্দ চাই, সুখ চাই। কিসের মধ্যে খুঁজছি? আনন্দ, শান্তি, তৃপ্তি, সুখ কিসের মধ্যে খুঁজলাম? মেলান এই পৃথিবী গ্রহে। গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা, পঞ্চায়েত প্রধান, বিধায়ক, মন্ত্রী, রাষ্ট্রপতি। অস্বীকার করতে পারবেন? মেলান। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন অনেক ভাগবত পাঠ করেছো, অনেক গীতা পাঠ করেছো, অনেক চণ্ডী পাঠ করেছো, এবার জীবন গ্রন্থ পাঠ করো। আগে ভাঙা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম, ভাবলাম 2 হুইলার হলে বোধহয় শান্তি। হলো 2 হুইলার, এখন ভাবছি 4 হুইলার হলে ভালো হবে। হলো 4 হুইলার, এখন ভাবছি একটা হেলিকপ্টার হলে ভালো হতো। আগে ভাঙা বাড়িতে থাকতাম, ভাবলাম একটা পাকা বাড়ি হলে ভালো হয়, হলো পাকা বাড়ি। তারপরে ভাবলাম একটা যদি ফ্ল্যাট হয় তাহলে ভালো হয়, হলো ফ্ল্যাট। এখন আবার স্বপ্ন দেখছি যদি চাঁদে জমি কিনতে পারতাম। পেট ভরছে। বলুন এখানকার কোনো কিছু দিয়ে, দীপক চক্রবর্তীর কথা নয়, বাপের কথা বলছি আমি, ঠাকুরের কথা, এখানকার কোনো কিছু দিয়ে পেট ভরাতে পারছি? এই যে সত্যতা বলল ঠাকুর, রসিকতা করে বলছে সারা জীবনে ক কুইন্টাল চাল খাইছো? বলুন ক কুইন্টাল চাল খেয়েছি আমরা আজ পর্যন্ত? হিসাব আছে? হিসাব নাই। সকালে খেয়েছেন আর খাবেন না? দুপুরে তো খেয়েছি সবাই, আর রাতে খাবেন না? আবার রাতে খেতে হবে। আবার রাতে খাওয়ার পর কাল সকালে। যতদিন আছি এই উদর পূরণ করার জন্য চেষ্টা কিন্তু আমাদের চলছে। তাহলে খেয়ে তৃপ্তি নেই, দেখে তৃপ্তি নেই, শুনে তৃপ্তি নেই, ঘ্রাণে তৃপ্তি নেই, স্বাদে তৃপ্তি নেই,
স্পর্শে তৃপ্তি নেই, যে তৃপ্তিটা আছে সেটা কিসের? ক্ষণিকের, ক্ষণিকের তৃপ্তি। আর কি দেখতে পাচ্ছি? কত বড় দৃষ্টান্ত আমার ঠাকুর বলছেন মৃত্যু। কত বড় দৃষ্টান্ত, জলজান্ত দৃষ্টান্ত মৃত্যু। আমরা নাকি চলে যাব। আমাদের ভাবটা কেমন? আমরা অমর, আমরা অমর সবাই। আমার জমি, আমার ধন, আমার দৌলত। তুমি জানো না কবে তুমি যাবে। একটা মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর আপনি নাথুয়াতে চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, রক্ত এখন গরম আছে। আপনি বলছেন ওই দেখ একজনের পটল ডাঙার টিকিট কাটা হয়ে গেল। আপনি জানেন না যে পটল ডাঙার টিকিট আপনার জন্য কিন্তু কাটা আছে। কখন যে যাবেন কোনো গ্যারান্টি নাই। অস্বীকার করতে পারবো কেউ? একটা বালির দানা নিয়ে আসিনি, একটা বালির দানা নিয়ে পৃথিবী থেকে যাব না। উলঙ্গ নাগা সন্ন্যাসীর চেহারা নিয়ে পৃথিবীতে এসেছি। উলঙ্গ নাগা সন্ন্যাসীর চেহারা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কত বড় দৃষ্টান্ত আমার গুরু বলছেন। অনেক শাস্ত্র পাঠ হয়েছে, অনেক কার্ল মার্কস, লেনিন, হোচিমিন, ফয়ারবার্গ, মাও জেতুং, লেনিন, অনেক কিছু হয়েছে, অনেক বৈপ্লবিক তত্ত্ব পড়েছে। এবার জীবন গ্রন্থ পাঠ করো। বিশ্ব প্রকৃতি তোমার কাছে উন্মুক্ত বই খুলে রেখেছে। এই উন্মুক্ত বইটার নাম হচ্ছে মৃত্যু। তুমি চলে যাবে এখান থেকে, কাউকে তুমি নিয়ে যেতে পারবে না। এখানকার সম্পর্ক এখানেই শেষ। কি সুন্দর দৃষ্টান্তটি আপনি বোঝাচ্ছেন। কত ভালোবাসা, স্বামী স্ত্রীর কত ভালোবাসা। স্বামী মারা গেছে, স্ত্রী কাঁদছে, তুমি কোথায় গেলে গো, আমাকে ভাসিয়ে গেলে গো। কত কান্না, স্ত্রী কাঁদছে, স্বামী যেহেতু মারা গেছে। ঠাকুর রসিকতা করে বলছেন, পাড়ার ছেলেরা বলছে মাসিমা আপনি যা কাঁদছেন, আপনি সত্যি মেসোমশাইকে খুব ভালোবাসেন। এক কাজ করুন, আজকের রাতটা যে খাটে এতদিন আপনি আর মেসোমশাই শুতেন, সেই খাটেই আপনার পাশে মেসোমশাইকে দেহটাকে রেখে দিচ্ছি। কাল ভোরবেলা এসে আমরা শ্মশানে নিয়ে যাব। বলছে না না না, তুলসী পাতা আনো, গঙ্গা জল ছিটাও, পারলে একটা লোহার তাবিজ কবজ দাও, যাতে ভূত হয়ে ধরতে না পারে। ভালোবাসা গেল কোথায় বলুন? একটু রসিকতা করে বলি, জীবন গ্রন্থ বলছি আমি। এই তো করোনা হলো, হ্যাঁ, স্বামী যদি জানতে পারে স্ত্রীর করোনা হয়েছে, তাহলে স্বামী উত্তর দিকে, স্ত্রী দক্ষিণ দিকে। বাবা যদি জানতে পেরেছে ছেলে বা মেয়ের কারোর করোনা হয়েছে, বাবা উপর তলায় তো ছেলে নিচের তলায়। কেন বলছে না আয় আমরা একসঙ্গে থাকি, মরবো তো দুজনেই একসাথে মরবো। ভালোবাসাটা গেল কোথায়? ভিত্তিটা কি তোমার? আমরা তো ছোটবেলার থেকে শুনে আসছি, রাজমিস্ত্রিকে বলছি ঘরের ভিতটা পাকা করো। ঘরের ভিত যত পাকা হবে ঘর তত মজবুত হবে। আমরা ছাত্রদের বলছি গ্রামারটা ভালো করে শেখো। যত গ্রামার ভালোভাবে, যদি অনেক বিতর্ক পাওয়া যায়, নট টকিং অ্যাবাউট দ্যাট থিংস, গ্রামারটা ভালো করে শেখো, তাহলে ইংরেজি ভাষা ভালো করে শিখতে পারবে। কারণ গ্রামার হচ্ছে ভিত। পৃথিবী গ্রহে আছি কতদিন? 60-70, বড় জোর 80। যেহেতু নাথুয়া এসছি, দ্যাটস ওয়াই। আপনি সকালবেলা নাথুয়াতে বেরিয়েছেন ব্যাগটা নিয়ে বাজার করতে 8টার সময়, আপনার চেনা পরিচিত একজন বলল দাদা কোথায় যাচ্ছেন? আপনি বলছেন বাজার করতে যাচ্ছি। আপনি সত্যি বাজার করতে যাচ্ছেন না শ্মশানে যাচ্ছেন? ভেবে দেখবেন তো। একটা করে দিন যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি কোথায়? শ্মশানে। কবে যাব ঠিক নেই। বৃদ্ধ হয়ে গেছে, তুলসী তলায় বসে গান গাইছে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি তাকে পার করছে না, পার করছে কাকে? একটা 5 বছরের শিশু যে জগৎ দেখলো না, জীবন দেখলো না, হরি তাকে পার করে দিচ্ছে। কি অদ্ভুত! ভারত ব্রহ্মচারী মহারাজ বলছেন এই বিশ্ব প্রকৃতি, যে বিশ্ব প্রকৃতি এত মেথডিক্যাল, এত ক্যালকুলেটিভ, এত নিখুঁত গণিত, যা এই নাথুয়াতে আজকে বসে, আজকে 2022-এর 3 জুন
আজকে নাথুয়াতে বসে অঙ্ক করে বলে দেওয়া যাবে আজ থেকে 100 বছর পরে কবে সূর্যগ্রহণ হবে, কবে চন্দ্রগ্রহণ হবে। এত নিখুঁত যে বিশ্ব প্রকৃতি, সে তো এমনই করতে পারত। আগে 90 যেত, তারপরে 80 যেত, তারপরে 70 যেত, তারপরে নয় 5 যেত, যাচ্ছে না তো। ঠাকুর বলছেন কি দেখতে পাচ্ছি, কে যে কখন যাবে কোনো গ্যারেন্টি নেই। আর কি দেখতে পাচ্ছি, সবার ক্ষেত্রে এক, সকাল থেকে রাত, জন্ম থেকে মৃত্যু, শুধু তৃপ্তি খুঁজছি, দেখে তৃপ্তি খুঁজছি, শুনে তৃপ্তি খুঁজছি, ঘ্রাণ নিয়ে তৃপ্তি খুঁজছি, খেয়ে তৃপ্তি খুঁজছি, স্পর্শে তৃপ্তি খুঁজছি। এই ইন্দ্রিয়ের বৃত্তির নিবৃত্তির চেষ্টা করে গেলাম সারাটা জীবন। পেলামটা কি বলুন? ছেঁচা গুতা, অশান্তি, জ্বালা, যন্ত্রণা। আমি রসিকতা করে বলি সব জায়গায়, মান্না দে কত রোমান্টিক গান। মান্না দে, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। কত রোমান্টিক গান মান্না দে। আর সেই মান্না দে বুড়ো বয়সে কি গাইছে? আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। বলছে না তো ফ্ল্যাটে গিয়ে বসি, বলছে মান্নাদে ভালো মোজাইক করা ঘরে বসি, বলছে স্বাদ মিটে গেছে, বুঝে গেছে ভবের হাতে কিছু নেই। কি লিখলো পুলক বন্দ্যোপাধ্যায়? যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দেই, রেলের লাইনে মাথা রাখি। বলুন, এত চব্য-চস্য লেজ্জ পেয়েও খেলাম, এত ঘর বাড়ি করলাম, এত পঞ্চায়েত প্রধান, বিধায়ক হলাম, মন্ত্রী হলাম, রাষ্ট্রপতি হওয়ারও স্বপ্ন দেখছি, আমার 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 কত গান গাইলাম, কেন মনে হচ্ছে এই জীবন ব্যর্থ? ঠাকুর বলছেন এর একটাই মাত্র কারণ, যে মহান উদ্দেশ্যে তুমি পৃথিবীতে এসেছিলে ভুলে গেছো কেন এসছো এই পৃথিবীতে। প্রকৃতির গ্রন্থ পাঠ করো, অনেক বই পড়েছো, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, কার্ল মার্কস, দস্তয়েভস্কি, দান্তে, মোজেস, ফয়েরবার্গ, হেগেল, অনেক পড়েছো। এবার এই জীবন গ্রন্থ পাঠ করো, বিশ্ব প্রকৃতির গ্রন্থ পাঠ করো। কি দেখতে পাচ্ছ? প্রকৃতিতে সব সাজানো। বিশ্ব প্রকৃতি ক্ষুধা দিয়েছে, খাদ্য দিয়েছে, তৃষ্ণা দিয়েছে, জল দিয়েছে, ক্লান্তি দিয়েছে, নিদ্রা দিয়েছে। অর্থাৎ যে যে বৃত্তি আমার এই দেহ বিনা যন্ত্রে যাচ্ছে, এই প্রত্যেকটা বৃত্তির নিবৃত্তির ব্যবস্থা প্রকৃতি থেকে করা আছে। ঠিক কিনা বলুন? শিশু জন্মাচ্ছে, মাতৃস্তরে দুগ্ধ এসে গেল যাতে শিশুর কোনো অসুবিধা না হয়। কত ক্যালকুলেটিভ, কত মেথডিক্যাল, কত সচেতক এই বিশ্ব প্রকৃতি। তাহলে সেই বিশ্ব প্রকৃতি কেন তোমাকে এই ক্ষণিকের তৃপ্তি দিল? চিরতৃপ্তি তো দিতে পারত। কেন পৃথিবী গ্রহ খুঁজেও তৃপ্তি, শান্তি, আনন্দ, সুখ পেলে না? তার একটাই মাত্র কারণ, যে মহান উদ্দেশ্য এসছো এই পৃথিবীতে, সেই উদ্দেশ্যের পথ থেকে তোমরা আজকে বিচ্যুত হয়ে গেছো। তাই প্রমাদগুল্য স্বার্থান্বেষীরা বালক ব্রহ্মচারী মহারাজের এই বিশ্ব প্রকৃতির তত্ত্ব যদি মানুষ গ্রহণ করে, তাহলে আমরা যারা এতদিন ধর্মের নামে তুই বেটা হিন্দু, তুই বেটা মুসলমান, তুই বেটা চন্ডাল, তুই বেটা ধোপা, আর আমরা যারা এতদিন রাজনীতির নামে তুই কংগ্রেস, তুই কমিউনিস্ট, তুই মাওবাদী, তুই নকশাল, জামাগুলো পড়েছি আমরা সবাই, এই ভেদাভেদটা রাখা যাবে না। তাই বালক ব্রহ্মচারী মহারাজকে আটকাও, তার বিশ্ব প্রকৃতির তত্ত্ব যেন কেউ জানতে না পারে, বুঝতে না পারে। আরেকটা মনে হয় অনুষ্ঠান রয়েছে এখানে, আমার মনে হয় আপনার ক্লাস একটা মনে হয় কি আছে, আমি জানি না ঠিক। আপনারা অনেক দূর থেকে এসছেন, আমাকে বললো বাবু ভাই যে আপনারা আবার ফিরে যাবেন। আমি দীর্ঘায়িত বক্তব্যে তাই যেতে চাইছি না।
আমি শুধু একটি কথাই বলবো, আমি সব জায়গায় একটা গল্প বলি। একটা মৌমাছির সাথে একটা গুবরে পোকার বন্ধুত্ব ছিল। তো একদিন গুবরে পোকা মৌমাছিকে বলছে, ভাই মৌমাছি, তুমি যে মধু খাও, এই মধুর স্বাদ কি আমার গোবরের চেয়ে ভালো? মৌমাছি খুব অবাক হলো, কোথায় গোবর কোথায় মধু। বলছে, ভাই তুমি কালকে এসো, আমি তোমাকে এক ফোঁটা মধু দেবো। তো গুবরে পোকা মৌমাছির কথা রাখার জন্য গেছে, হা করেছে। যখন হা করেছে তখন মৌমাছি এক ফোঁটা মধু দিয়ে বলছে, ভাই গুবরে পোকা বলো তো মধুর স্বাদ কেমন? গুবরে পোকা উত্তরে বলছে, আমার গোবরের চেয়ে ভালো না। মৌমাছি খুব অবাক হলো, মধু দিলাম আর বলে কিনা আমার গোবরের চেয়ে ভালো না। আচ্ছা ভাই তুমি আগামীকাল এসো। আবার দ্বিতীয় দিন গেছে। যখন দ্বিতীয় দিন গেছে, হা করেছে, মৌমাছি এক ফোঁটা মধু দিয়ে বলছে, ভাই গুবরে পোকা আজ বলো তো মধুর স্বাদ কেমন? গুবরে পোকা সেদিনও উত্তরে বলছে, আমার গোবরের চেয়ে ভালো না। মৌমাছি খুব অবাক হলো, পরপর দুদিন মধু দিলাম আর বলে কিনা গোবরের চেয়ে ভালো না। আচ্ছা ভাই তুমি কালকে এসো। এবার তো গুবরে পোকা রেগে গেছে যে পরপর দুদিন তোমার কাছে গেছি, তুমি মধু দিয়েছ, আমার উপলব্ধি হয়েছে যে তোমার মধুর চেয়ে আমার গোবরের স্বাদ শত গুণে শ্রেয়, তুমি কেন আমাকে বিরক্ত করছো? মৌমাছি বলছে, ভাই গুবরে পোকা, জীবনে চলার পথে যে মধুর স্বাদ আমি লাভ করেছি, এই স্বাদ আমি একা পেতে চাই না, আমি চাই তুমিও এই স্বাদ লাভ করো। তুমি এসো ভাই। শেষবারের মতো মৌমাছি গেছে গুবরে পোকা গেছে মৌমাছির কাছে। যখন গুবরে পোকা হা করেছে, মৌমাছি অবাক বিস্ময়ে দেখছে গুবরে পোকার মুখের মধ্যে গোবর আছে। অর্থাৎ মুখের মধ্যে গোবর রেখে গুবরে পোকা মধুর স্বাদ লাভ করতে চাইছে। ইজ ইট পসিবল? সম্ভব? আমি প্রকাশ্যে সবাই গল্পটা বলি কেন জানেন? হাজার কথার থেকে একটা গল্প অনেক বেশি করে সত্যকে প্রতিষ্ঠা দিতে পারে। তাই বলুন, আপনি নাথুয়ার পান দোকান থেকে 10 টাকা দিয়ে পান কিনবেন আর মুখের মধ্যে গোবর রেখে পান দোকানের ভাইটাকে বলবেন, ভাই 10 টাকা দিয়ে পান কিনে খাচ্ছি, মুখে কোনো স্বাদ পাচ্ছি না কেন পানের? 10 টাকা কেন, 10 কোটি টাকা দামেরও যদি আপনি পান খান, মুখের মধ্যে যদি গোবর থাকে আপনি কিন্তু স্বাদ পাবেন না। এটা বিজ্ঞান। মৌমাছি বলল, ভাই গুবরে পোকা, আগে মুখ থেকে গোবরটা ফেলো, জল দিয়ে মুখটা ভালো করে ধো, তারপর আমি তোমাকে এক ফোঁটা মধু দেব। মৌমাছির কথাকে মান্যতা দিয়ে গুবরে পোকা সেদিন কিন্তু তার মুখ থেকে গোবরটা ফেলেছিল। জল দিয়ে মুখটা ভালো করে ধোয়ার পর যখন সে হা করেছে, তখন গুবরে পোকাকে মৌমাছি এক ফোঁটা মধু দিয়ে বলছে, ভাই গুবরে পোকা, আজ বলো তো মধুর স্বাদ কেমন? গুবরে পোকা সেদিন বলেছিল, ভাষায় প্রকাশ করা যাবে না। ছোট্ট গল্প, দীপক চক্রবর্তী একা পড়েনি, এই গল্প সবাই পড়েছেন। কি অপূর্ব মেসেজ, কি অপূর্ব নীতি কথা আছে দেখুন। সত্যকে জানার জন্য মুখের মধ্যে গোবর রেখে যেমন মধুর স্বাদ পাওয়া সম্ভব নয়, ঠিক সেই রকম আমার চিন্তার জগতে আমি নেতিবাচক দৃষ্টিভঙ্গির গোবর, ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ উপহাসের গোবর রেখে যদি আমি সত্যকে জানতে চাই, আমি কোনোদিন সত্যের স্বাদ লাভ করতে পারবো না। এটা যুক্তি। বালক ব্রহ্মচারী ভণ্ড, বালক ব্রহ্মচারী নাকি বিধবা সম্পত্তি অপহরণকারী, বালক ব্রহ্মচারী নাকি নেতাজির নাম ভাঙিয়ে খান, বালক ব্রহ্মচারীর চিতাভস্য নাকি রতনবাবুর ঘাটে, চিতাভস্যে বালক ব্রহ্মচারীকে নাকি পরিণত করা হয়েছে। এই গোবরগুলো এখানকার গণমাধ্যম, এখানকার মাস মিডিয়া আপনাদের চিন্তার জগতে প্রথিত করেছে। আমার বিশ্বাস করতে ভালো লাগবে, নাথুয়ার মানুষ কালচারালি, সোশ্যালি, পলিটিক্যালি, ইন্টেলেকচুয়ালি ওয়েল ইনফর্ম। আপনারা সবাই গুরুগত প্রাণ। নিরপেক্ষতা নিয়ে ভাবুন। মুখের মধ্যে চিন্তার জগতে গোবরগুলোকে সরিয়ে দিন। ছোটবেলায় মা ঠাকুমার কাছে শুনেছি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই।
পাইলেও পাইতে পারো অমূল্য রতন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এটা শুধু প্রবাদ বাক্য নয়, সত্যকে জানার একটা মাধ্যম। প্রমাণ দেব, নেতাজি মৃত, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে, জাপানের রেনকোজির মন্দিরের ছাই নেতাজির ছাই। এটাই আপনি জেনেছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। জওহরলাল নেহরু তৈরি করলেন শাহনওয়াজ খান কমিশন। সেই শাহনওয়াজ খান কমিশন বলল নেতাজি মৃত, জাপানের রেনকোজির মন্দিরে নেতাজির ছাই আছে। আমরা ঘান নেড়ে বললাম হ্যাঁ যা বলতে ঠিক। খোসলা কমিশন তারা রায় দিল নেতাজি মৃত, জাপানের রেনকোজির মন্দিরে নেতাজির চিতাভস্ম আছে। আমরা ঘান নেড়ে বললাম হ্যাঁ যা বলতে ঠিক। আর বালক ব্রহ্মচারী মহারাজ ঘরে বসে নয়, চুরি পড়ে নয়, ৩-৪ জন লোকের সামনে নয়, লক্ষ লক্ষ জনসভায় লক্ষ লক্ষ মানুষের কাছে মঞ্চ কাঁপিয়ে পৃথিবীর আশাহত নিরন্ন শোষিত প্রলেতারিয়েতের উদ্দেশ্যে বললেন নেতাজি জীবিত, জীবিত, জীবিত। বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, জাপানের রেনকোজির মন্দিরের ছাইটা নেতাজি সুভাষচন্দ্রের ছাই নয়। আমরা ব্যঙ্গ করলাম, আমরা বিদ্রুপ করলাম, আমরা উপহাস করলাম যে বালক ব্রহ্মচারী মহারাজ নেতাজির নাম ভাঙিয়ে খাচ্ছেন। এ তো মুখার্জি কমিশন পেপারে পড়েছেন, এগুলো আমাদের তৈরি করা কথা নয়। মুখার্জি কমিশন চাঞ্চল্যকর রায় দিল। সেদিন তো নয়, তার 3 মাস আগে 3 মাস পরে কোন বিমান দুর্ঘটনা ঘটেনি, জাপানের রেনকোজির মন্দিরের ছাইটা নেতাজি সুভাষচন্দ্রের ছাই নয়। তাহলে মেলান, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শাহনওয়াজ খান কমিশন ছাইটা উড়িয়ে দেখার চেষ্টা করেনি, রত্নের সন্ধান পায়নি। খোসলা কমিশন ছাইটা উড়িয়ে দেখার চেষ্টা করেনি, রত্নের সন্ধান পায়নি। কিন্তু মুখার্জি কমিশন ছাইটাকে উড়িয়ে দেখার চেষ্টা করেছিল, অর্থাৎ বিশ্লেষণ করেছিল, গবেষণা করেছিল। কোন রাষ্ট্রশক্তি রক্তচক্ষুকে ভয় না পেয়ে তারা বিশ্লেষণ করেছিল, তাই তারা রত্নের সন্ধান পেয়েছে। কি সেই রত্নের সন্ধান? সেদিন তো নয়, তার 3 মাস আগে 3 মাস পরে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, জাপানের রেনকোজির মন্দিরের ছাইটা নেতাজি সুভাষচন্দ্রের ছাই নয়। এই দৃষ্টান্তটা আমি এই কারণেই দিলাম, বালক ব্রহ্মচারী মৃত। আজকে যখন এই নাথুয়াতে আপনাদের সকলের উদ্যোগে আই এম গ্রেটফুল টু অল অফ ইউ, এই নাথুয়া বাজার বা হাটে যারা আমাদেরকে সুযোগটা দিয়েছেন এই অনুষ্ঠানটা করার, আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আজকে যখন এই নাথুয়ায় এই অনুষ্ঠান হচ্ছে, অনেকেই ভাবছেন যে বালক ব্রহ্মচারী মৃত, তাকে তো রতনবাবুর ঘাটে চিতাভস্মে পরিণত করা হয়েছে। সেটা সত্যি একটা চিতাভস্ম না, সেই চিতাভস্মের অন্তরালে আগামী দিনের ইতিহাস লুক্কায়িত আছে। একজন যুক্তিবাদী, একজন মননশীল ব্যক্তিত্ব হিসেবে ভেবে দেখবেন। গুরু নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, আমি মায়ের পেট থেকে পড়ে গুরু, আমি শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করতে আসি নাই। আমি এমন সমাজ করে দিয়ে যাব যে আগামী 50,000 বছর এখানে কাউকে গুরুগিরি করার জন্য আসতে হবে না। আমি এক মহান দৃষ্টান্ত স্থাপন করতে চাই এই সমাজের বুকে, যা আজ পর্যন্ত হয়নি, কেউ করে যেতে পারেনি। আমি কথার মধ্য দিয়ে কাজ করতে চাই না, আমি কাজের মধ্য দিয়ে এই কথা বলতে চাই। আগামী দিনের ইতিহাস তার প্রমাণ দেবে। আপনারা ফিরে যাবেন, অনেকেই ফেরা শুরু করেছেন, তাই বক্তব্যকে দীর্ঘায়িত না করে বিদায় নেওয়ার আগে একটি কথা আপনাদের বলে যাই। রবীন্দ্রনাথ একটি সুন্দর কথা বলেছিলেন, একটি সত্যকে যদি 1000 কোটি মানুষ অস্বীকার করে, সেটা সেই সত্যের দুর্ভাগ্য নয়, দুর্ভাগ্য সেই 1000 কোটি মানুষের যারা সত্যকে উপলব্ধি করতে পারল না। একটি সত্যকে যদি 1000 কোটি মানুষ অস্বীকার করে, সেটা সেই সত্যের দুর্ভাগ্য নয়, দুর্ভাগ্য সেই 1000 কোটি মানুষের যারা সত্যকে উপলব্ধি করতে পারল না। বালক ব্রহ্মচারী মহারাজকে আমরা স্বীকৃতি দেই বা না দেই, বালক ব্রহ্মচারী মহারাজকে নিয়ে আমরা ব্যঙ্গ বিদ্রুপ করি বা না করি, বালক ব্রহ্মচারী মহারাজকে তথাকথিত চিতাভস্ম ভাবি বা না ভাবি,
এতে তার কিছু এসে যায় না। যে কাজ করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন সেই কাজ সমাপ্ত করেই তিনি যাবেন। কেন এই অনুষ্ঠান, কেন এই উদ্যোগ? একটাই মাত্র কারণে, আমরা ঐতিহাসিক ভুল, হিস্টোরিক্যাল ব্লান্ডার, গাল ভরা কথা বলি। আগামী দিনে যেন এমন একটা সময় না আসে যখন হাত জোর করে আগামী প্রজন্মের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে যে মানবতার এত বড় বন্ধুকে, মানবতার এত বড় হিতৈষীকে আমরা মূল্যায়ন করতে ভুল করেছিলাম। ওই যে ছোটবেলায় আমাদের শেখানো হয় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা। আমরা আমাদের লিভার নিয়ে, আমাদের কিডনি নিয়ে, আমাদের চোখ নিয়ে, আমাদের হার্ট নিয়ে আমরা যতটা ভাবি, আমরা দাঁতকে কিন্তু সেভাবে গুরুত্ব দেই না। দাঁত বলে যে একটা কিছু আছে আমরা গুরুত্ব দেই না। আমরা গুরুত্ব দেই কখন? যখন দাঁতের যন্ত্রণায় কষ্ট পাই, কাটা ছাগলের মতো দাপাই, তখন ডাক্তারবাবুর কাছে গিয়ে বলি, ডাক্তারবাবু ইনজেকশন হোক, অ্যান্টিবায়োটিক হোক, যে কোনো কিছু একটা দিয়ে আপনি দাঁতের যন্ত্রণা কমান, আমি সহ্য করতে পারছি না। আর সেদিন চোখের জল ফেলে আসা দিনে মা ঠাকুমার কথা মনে পড়ে যে দাঁত থাকতে যদি দাঁতের মর্ম বুঝতাম তাহলে এই কষ্টটা কিন্তু আমাদের হতো না। এটা শুধু কথা নয়, প্রবাদ বাক্য নয়, সত্যকে জানার ক্ষেত্রে, উপলব্ধি করার ক্ষেত্রে এগুলো এক একটা পদক্ষেপ। তাই দাঁত থাকতে আমরা যেন দাঁতের মর্মটা বুঝি। ভারত ব্রহ্মচারী মহারাজ কি বলতে চাইছেন, তার তত্ত্ব, তার দর্শন আজকের এই সংকটাপন্ন পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক, যেখানে কেউ পথ দেখাতে পারছে না, তার তত্ত্ব, তার আদর্শ আগামী দিনে কোন আলোর পথ দেখাতে পারে। নেতিবাচক সমালোচনা করার আগে নিন্দা, ব্যঙ্গ, বিদ্রোহ, ঠাট্টা, উপহাসের গোবরটাকে সরিয়ে রেখে একটু নিরপেক্ষতা নিয়ে আপনারা বিচার করবেন, বিশ্লেষণ করবেন। আগামী দিনে আবার আসবো, আপনারা সবাই ফিরে যাবেন, আমরা বুঝতে পেরেছি। তাই সবাইকে আন্তরিক বৈদিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম।